আচ্ছা, তাহলে লেকচার 2 আমি শুরু করছি। দেখেন এখানে একটা নতুন চ্যাপ্টার দেখতে পাচ্ছি আমরা, চ্যাপ্টার নাম্বার 2। এটা হচ্ছে পাইটেল এবং সিঙ্গারের বই। আমি আগের ক্লাসে রেফারেন্স দিয়েছি এবং গুগল ক্লাসরুমে দেওয়া আছে আর কি। এটা পুরা বইটা আমার কাছে নাই, সফট কপি নাই। সো আমার কাছে যে হার্ড কপি আছে আমি সেখান থেকে কিছু পৃষ্ঠা আমি স্ক্যান করে পিডিএফ বানিয়ে আমি এখানে নিয়ে আসছি আর কি। সো সেই বইয়ের চ্যাপ্টার নাম্বার 2, সিম্পল স্ট্রেন। সো এই চ্যাপ্টার থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমরা আগে দেখব। এখানে আছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এখানে আছে স্ট্রেন সম্পর্কে বেসিক আইডিয়া। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, ঠিক আছে। এরপর এখানে আছে প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট। সো আমরা একটু লেকচার থেকে আগে দেখি। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ স্ট্রেন। স্ট্রেন মিন্স বিকৃতি। এখানে বলা হচ্ছে when elongation of a body is divided by the initial length we obtain strain of the body. It is very simple, যে এখানে বলা হচ্ছে when মানে যখন, elongation of a body অর্থাৎ কোনো একটা বস্তুর প্রসারণ is divided by the initial length অর্থাৎ প্রসারণকে তার আদি দৈর্ঘ্য বা প্রাথমিক দৈর্ঘ্য দ্বারা ভাগ করা হয়, তখন কি হয়? তখন হচ্ছে উই অবটেইন স্ট্রেন অফ দ্য বডি, আমরা ওই বস্তুটার কি বিকৃতি পেয়ে থাকি বা পেয়ে যাই। সো ইলংগেশন বা প্রসারণ, একে প্রকাশ করা হচ্ছে ডেল্টা দ্বারা। এই যে দিস ইজ কল্ড ডেল্টা, এ গ্রিক অ্যালফাবেট। আর ইনিশিয়াল লেন্থ যদি এল হয়, ক্যাপিটাল এল, সো ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট স্ট্রেন ইপসাইলন, এটাকে বলা হয় ইপসাইলন। এটাও একটা আর কি গ্রিক অ্যালফাবেট, ঠিক আছে। এটা কিন্তু ই না, এটা হচ্ছে ইপসাইলন। আমরা স্ট্রেনকে সবসময় ইপসাইলন সিম্বলের মাধ্যমে প্রকাশ করব। সো আমরা বলতে পারি উই ক্যান সে দ্যাট ইপসাইলন ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড বাই এল, ঠিক আছে। ধরেন যে এখানে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুকে আমরা কি করলাম, আমরা হচ্ছে ধরেন যে কোনো একটা বস্তু কোনো একটা ওয়ালের সঙ্গে ফিক্সড অবস্থায় আছে। এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে সেই বস্তুটাকে কিছু টেনসাইল ফোর্স দিয়ে টানলাম, এবং টানার পর দেখা গেল যে বস্তুটা আসলে দেখা যাচ্ছে প্রসারিত হয়েছে। আমরা জানি যে বস্তুর ধর্মই হচ্ছে প্রসারিত হওয়া বা সংকুচিত হওয়া। যত দৃঢ় বস্তুই হোক না কেন, রিজিড বডি হোক না কেন, বাস্তব জীবনে আসলে কিছুটা সংকোচন বা প্রসারণ আসলে থাকবেই। সো দেখা যাচ্ছে বস্তুটা এতটুকু প্রসারিত হয়েছে। সেক্ষেত্রে যদি এই ইলংগেশনকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি, এবং আচ্ছা, এবং এর ইনিশিয়াল লেন্থ এখান থেকে এতটুকু, এই লেন্থটা যদি এল হয়, তাহলে আমরা বলতে পারি যে স্ট্রেন বিকৃতি অর্থাৎ ইপসাইলন ইজ ইকুয়াল টু যতটুকু প্রসারিত বা সংকুচিত হয়েছে ডিভাইডেড বাই তার প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম, পেজ নাম্বার 31, সিঙ্গারের বইয়ের পেজ নাম্বার 31। সো এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস, ফর অল অফ ইউ। এই যে এখানে টপিকস আছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। স্যার শুনতে পাচ্ছেন? সো এখন আমরা দেখব স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। সো এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো সবাই একটু পড়বেন, পড়লে আর কি আপনার জন্য ভালো হবে, বুঝতে পারবেন। তবে আমি একটু ব্রিফিং করি, সেটা হচ্ছে সলিড মেকানিক্স ল্যাবে আমরা একটা এক্সপেরিমেন্ট করি, তার নাম হচ্ছে দ্য টেনশন টেস্ট অফ স্টিল, ঠিক আছে, বা দ্য টেনশন টেস্ট অফ মাইল্ড স্টিল, এরকম একটা এক্সপেরিমেন্ট আছে। সো সেই এক্সপেরিমেন্টে আমরা যা করি তা হচ্ছে অনেকটা এরকম, যে একটা ইউনিভার্সাল টেস্টিং মেশিন অর্থাৎ ইউটিএম এ
ইউটিএম এর মধ্যে আমরা একটা মাইল্ড স্টিল নিয়ে মাইল্ড স্টিলের স্যাম্পল নিয়ে তাকে আমরা দুই দিক থেকে মানে ইউটিএম এর দুইটা জ থেকে বা দুইটা পার্ট দিয়ে তাকে টেনশন দেওয়া হয়, অর্থাৎ তার উপরে আস্তে আস্তে টেনসাইল ফোর্সটা বাড়ানো হয়। সো রিডিং নেওয়া হয় যে কতটুকু টেনসাইল ফোর্সের জন্য তার কতটুকু বিকৃতি হইলো, মানে সেই রড বা মাইল্ড স্টিলটা কতটুকু লম্বা হইলো বা কতটুকু প্রসারিত হলো, তার কিছু রিডিং নেওয়া হয়। এবং সেই রিডিং গুলাকে গ্রাফ পেপারে, একটা প্লেন গ্রাফ পেপারে প্লট করার পর আমরা এরকম একটা গ্রাফ পাই। ঠিক আছে, গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়, হয়তোবা শেপ হয়তোবা একটু ভিন্ন হতে পারে, কম বেশি হতে পারে ভিন্ন, কিন্তু মোটামুটি এরকম থাকে আর কি। ঠিক আছে, যদি ওয়াই অক্ষ বরাবর এখানে আমরা প্লট করেছি হচ্ছে স্ট্রেস বা অ্যাক্সিয়াল স্ট্রেস সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এম। আমি আগের দিন ব্যাখ্যা করেছিলাম যে অ্যাক্সিয়াল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, তারপরে হচ্ছে বিয়ারিং স্ট্রেস, এগুলো আমরা দেখেছিলাম। সো সিগমা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। কারণ কি? কারণ মাইল্ড স্টিল স্পেসিমেনটাকে বা নমুনাটাকে, মাইল্ড স্টিল স্পেসিমেনকে তার অ্যাক্সিস বরাবর আর কি টান দেওয়া হয় বা মানে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হয় তার উপর। ঠিক আছে, ইউটিএম এর মাধ্যমে। সে কারণে ওই মাইল্ড স্টিলের মধ্যে যে স্ট্রেস তৈরি হয় সেটা অবশ্যই অ্যাক্সিয়াল স্ট্রেস হবে। আর এক্স অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে স্ট্রেন বা বিকৃতি, ইপসাইলন ইজ ইকুয়াল টু ডেল্টা বাই এল। ঠিক আছে, এই দুইটা, এটা হচ্ছে আমরা লোড ডায়াল রিডিং থেকে আমরা পাবো হচ্ছে পি এর মান, এবং তাকে এ দ্বারা ভাগ করলে মানে ক্রস সেকশনাল এরিয়া এ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে স্ট্রেস। আর ডিফরমেশন ডায়াল রিডিং থেকে আমরা পাবো হচ্ছে ডেল্টা এর মান মানে ইলংগেশন বা অ্যাক্সিয়াল ইলংগেশন। আর মাইল্ড স্টিলের যে প্রাথমিক দৈর্ঘ্য এল সেটা তো আমরা আগে থেকে মেজার করেই নিব। সো ইলংগেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ আমরা ভাগ দিলে আমরা বিকৃতি পাবো। সো ব্যাপারটা কি বোঝা গেছে? আমরা একটা প্লেন গ্রাফ পেপারে এরকম অসংখ্য পয়েন্ট বসাবো। ঠিক আছে, যে কয়টা রিডিং সেই কয়টা পয়েন্ট, এবং সেই পয়েন্ট গুলোকে যদি যোগ করি আমরা, তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট এখানে আছে। যেমন প্রথমে আসবে হচ্ছে প্রপোর্শনাল লিমিট। সো প্রপোর্শনাল লিমিট, আমরা দেখতে পাচ্ছি যে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যে এইটুকু হচ্ছে প্রপোর্শনাল লিমিট, যে প্রথমে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এখান থেকে এতটুকু হচ্ছে প্রপোর্শনাল লিমিট। অ্যাকচুয়ালি প্রপোর্শনাল লিমিটটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে একটা স্ট্রেস। অর্থাৎ যদি এখান থেকে আমরা একটা লাইন টানি ওয়াই অ্যাক্সিস বরাবর, হ্যাঁ, তাহলে এই যে এই বিন্দুতে ছেদ করে, দ্যাট মিনস প্রপোর্শনাল লিমিট হচ্ছে এখান থেকে এতটুকু, এই জিরো থেকে শুরু করে এতটুকু, এইটুকুর মধ্যে যে স্ট্রেসটা আমরা পাই। অর্থাৎ ধরেন যে আমরা গ্রাফ পেপারে কি করি, আমরা স্ট্রেসটা কিন্তু আগে বসাই, তাই না? ধরেন যে এখানে 2, এখানে 4, এখানে 6, 8, 10, 12, এভাবে তো আগে আমরা স্ট্রেসটাকে মানে ওয়াই অ্যাক্সিসটাকে স্কেলিং করি। সো এই পর্যন্ত যতটুকু স্ট্রেস, এই স্ট্রেসটুকুকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, ইলাস্টিক লিমিট হচ্ছে প্রপোর্শনাল লিমিটের আসলে একই জিনিস, কিন্তু একটু উপরে আর কি ইলাস্টিক লিমিটটা, মানে আরেকটু বেশি স্ট্রেস। ইল্ড পয়েন্টটা আর সামান্য বেশি স্ট্রেস, আসলে বেশি স্ট্রেস বলা ভুল, কারণ ইলাস্টিক লিমিট আর ইল্ড পয়েন্টের মধ্যে দেখেন ভার্টিক্যাল ডিফারেন্সটা খুবই কম। ঠিক আছে, আবার ইল্ড পয়েন্টের অনেক উপরে হচ্ছে কি আলটিমেট স্ট্রেংথ। অর্থাৎ আলটিমেট স্ট্রেংথটাই হচ্ছে আসলে একটা ম্যাটেরিয়ালের মানে স্ট্রেংথ আর কি। অর্থাৎ যদি একটা ম্যাটেরিয়ালকে আমরা এতখানি পরিমাণে স্ট্রেস দেই, তাহলে সেই ম্যাটেরিয়ালটা কি হবে? ফেল করবে বা ভেঙে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে রাপচার স্ট্রেংথ। সো আমরা আস্তে আস্তে দেখি হোয়াট ইজ প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট পর্যন্ত একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা কি থাকে? সরল রেখা থাকে বা লিনিয়ার থাকে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু হচ্ছে লিনিয়ার। আর লিনিয়ার থাকার একটা অর্থ আছে, অর্থটা হচ্ছে এরকম যে আহ ওই জায়গাটুকুর মধ্যে স্ট্রেস হচ্ছে কি স্ট্রেনের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা একটা সরল রেখা, এর অর্থ হচ্ছে অতটুকু জায়গার মধ্যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, বা পীড়ন হচ্ছে বিকৃতি সমানুপাতিক, বা স্ট্রেস হচ্ছে স্ট্রেনের সমানুপাতিক। স্ট্রেন যত বাড়বে স্ট্রেস তত বাড়বে। প্রপোর্শনাল লিমিট, ইট ইজ দ্যাট স্ট্রেস ইন এ ম্যাটেরিয়াল, এইটুকু হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা বস্তুর মধ্যে ওই স্ট্রেস আপ টু হুইচ মানে যে পর্যন্ত
স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, যে পর্যন্ত পীড়ন কি বিকৃতির সমানুপাতিক, বা স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক বা প্রপোর্শনাল। ঠিক আছে, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে ইট ইজ দ্যাট স্ট্রেস ইন এ ম্যাটেরিয়াল আপ টু হুইচ দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ইজ লিনিয়ার। একই কথা। আচ্ছা, এরপর হচ্ছে ইলাস্টিক লিমিট। আচ্ছা, আরেকটা কথা বলি, যে সেটা হচ্ছে আমি একটু আগে একটা উদাহরণ দিছিলাম যে যদি কোনো একটা বস্তুকে আমরা এভাবে ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে যদি আমরা প্রসারিত করি, অর্থাৎ এই যে এই এক্সাম্পল, ধরেন যে যদি এই বস্তুটার যে স্ট্রেস সেটা যদি প্রপোর্শনাল লিমিটের মধ্যে থাকে, তার মানে এই ফোর্সটা যখন আমরা তুলে নিব বা এটা যখন আমরা ছেড়ে দিব, তখন এই বস্তুটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা দেখবো ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিট, দ্য ইলাস্টিক লিমিট ইজ দ্য স্ট্রেস। ইলাস্টিক লিমিটটা হচ্ছে ওই স্ট্রেস বিয়ন্ড হুইচ মানে যার বাইরে দ্য ম্যাটেরিয়াল উইল নট রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ, ওই বস্তুটা তার যে আসল আকৃতি সেখানে ফেরত আসবে না। হোয়েন আনলোডেড মানে যখন তাকে আনলোড করা হবে বা লোডটা কি করা হবে, তুলে নেওয়া হবে, লোডটা যখন উইথড্র করা হবে তখন সেই ম্যাটেরিয়ালটা আর আগের অবস্থায় ফেরত আসবে না। অর্থাৎ যে স্ট্রেসের বাইরে, ইলাস্টিক লিমিট হচ্ছে ওই স্ট্রেস যে স্ট্রেসের বাইরে যদি আমরা কোনো ম্যাটেরিয়ালকে আবার আরো স্ট্রেস দেই, তাহলে সেই ম্যাটেরিয়ালটা আর আগের অবস্থায় ফেরত আসবে না, আনলোড করার পরেও আর আগের অবস্থায় ফেরত আসবে না। ঠিক আছে। অর্থাৎ যদি ধরেন যে এই বস্তুটা, এই যে দিস ওয়ান, এই বস্তুটা যদি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, বা অন্য কথায় বলতে গেলে এই বস্তুর মধ্যে যে স্ট্রেস সিগমা তৈরি হবে সেটা যদি ইলাস্টিক লিমিট বা তার থেকে কম থাকে, সোজা কথা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, তাহলে যখন আনলোড করা হবে তখন যদিও বস্তুটা প্রসারিত হয়েছে কিন্তু এটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। ঠিক আছে। আর যদি ইলাস্টিক লিমিট থেকে বেশি স্ট্রেস আমরা দিয়ে ফেলি এই বস্তুটাতে, তার মানে সে আর আগের অবস্থায় ফেরত আসবে না। ঠিক আছে। সো এরপর আমরা দেখছি ইল্ড পয়েন্ট। ঠিক আছে, ইট ইজ দ্য পয়েন্ট, এটা হচ্ছে ওই পয়েন্ট। আসলে ইল্ড পয়েন্টটা হচ্ছে একটা স্ট্রেস, প্রপোর্শনাল লিমিট ইলাস্টিক লিমিটের মতোই ইল্ড পয়েন্টও একটা স্ট্রেস। সো এটা হচ্ছে ওই স্ট্রেস বা ওই পয়েন্ট অ্যাট হুইচ মানে যেইখানে there is an appreciable elongation or yielding of the material, অর্থাৎ বস্তুর মধ্যে যথেষ্ট পরিমাণ ইলংগেশন অথবা ইল্ডিং হয় উইদাউট এনি করেসপন্ডিং ইনক্রিজ অফ লোড, মানে লোডের আসলে অনুরূপ বৃদ্ধি ছাড়াই, মানে লোডকে বাড়ানো ছাড়াই একটা ম্যাপ বস্তুর মধ্যে যখন অনেকটা ইলংগেশন বা প্রসারণ বা এটাকে অনেক সময় বলা হয় ইল্ডিং হয়, তখন তাকে বলা হয় ইল্ড পয়েন্ট। আমরা একটু ডায়াগ্রামটা খেয়াল করি বই থেকে। এখানে একটু কেয়ারফুলি যদি খেয়াল করেন তাহলে দেখেন যে ইলাস্টিক লিমিটের পর কিন্তু ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু হরিজন্টাল হয়ে গেছে। এখান থেকে শুরু করে এতটুকু জায়গার মধ্যে কিন্তু ডায়াগ্রামটা বেসিক্যালি হরিজন্টাল, দেখছেন, বা এক্স অক্ষের প্রায় সমান্তরাল, হয়তোবা পুরোপুরি সমান্তরাল না কিন্তু এক্স অক্ষের প্রায় সমান্তরাল। তার মানে হচ্ছে কি, তার মানে এখান থেকে এতটুকু জায়গার মধ্যে এই ম্যাটেরিয়ালের, এই মাইল্ড স্টিলের আর কি বিগ মানে সরি স্ট্রেসটা আসলে বৃদ্ধি পায় নাই। কারণ যদি স্ট্রেসটা বৃদ্ধি পাইতো তার মানে কিন্তু এই কার্ভটা আস্তে আস্তে কি উপরের দিকে যাইতো, তাই না? উপরের দিকে যাওয়া মানে হচ্ছে স্ট্রেস বাড়া, আর ডান দিকে যাওয়া মানে হচ্ছে শুধু বিকৃতি বাড়া। সো ইল্ড পয়েন্ট পর্যন্ত দেখেন খুব একটা আসলে স্ট্রেস কিন্তু বাড়ে নাই, মাঝখান থেকে কি হয়েছে, মাঝখান থেকে বস্তুটা অনেকটা বিকৃত হয়েছে। সো এই সিচুয়েশনকে বলা হয় হচ্ছে ইল্ডিং। ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে একটা মাইল্ড স্টিল, বা আমরা আর কি বিল্ডিং এ যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করি সেই রেইনফোর্সমেন্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে এই ধরনের রেইনফোর্সমেন্টে ইলাস্টিক লিমিটের পরে যদি স্ট্রেস দেওয়া হয় আরো, তাহলে সেখানে ইল্ডিং হয়, অর্থাৎ লোড বৃদ্ধি ছাড়াই অনেকটা পরিমাণ বিকৃত হয় ম্যাটেরিয়াল।
একেই বলা হয় ইল্ডিং, এবং এটা যে পয়েন্টে হয় সেটাই হচ্ছে ইল্ড পয়েন্ট। স্যার এখানে স্ট্রেস ছাড়া কি ইল্ডিং হবে স্যার? দেখেন কার্ভ দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি, রাইট, যে এই ইলাস্টিক লিমিটের পর এই ইল্ড পয়েন্ট এবং তার খানিক দূর পর পর্যন্ত এই কার্ভটা কিন্তু আসলে খুব একটা ওয়াই অ্যাক্সিস এর দিকে উঠে নাই কিন্তু, ঠিক আছে, এটা শুধুমাত্র কি হয়েছে, ডান দিকে মুভ করছে, তাই না? কার্ভটা ডান দিকে মুভ করতেছে, হ্যাঁ, ডান দিকে মুভ করা মানে হচ্ছে কি, বিকৃতি বাড়ছে কিন্তু স্ট্রেস কিন্তু বাড়ছে না। ঠিক আছে, ব্যাপারটা আপনারা যদি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করেন তখন দেখতে পাবেন যে মাইল্ড স্টিলকে ইলাস্টিক লিমিট যখন ছাড়াই যায় তখন একটা পর্যায়ে যে হয় কি, লোড আসলে দেওয়া লাগে না, স্টিলটা অটোমেটিক মানে বেশ খানিকটা পরিমাণ বিকৃত হয়ে যায়। সো ওই জায়গাকে ওই তখন ওই যে স্ট্রেসটা তো হয় ওই স্টিলের মধ্যে, ওই স্ট্রেসকে বলা হয় ইল্ড স্ট্রেস বা ইল্ড পয়েন্ট। ঠিক আছে, আর আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে স্ট্রেস বাড়ে কিন্তু খুবই সামান্য, মানে এটা হচ্ছে নেগলিজিবল, কারণ এটা প্রায় এক্স অক্ষের সমান্তরাল কার্ভটুকু। ঠিক আছে। স্যার, জি স্যার স্যার, আমি একটা বুঝতে পেরেছি। কথা বলতে চাচ্ছি। হুম। আমি বলতে চাচ্ছি যে আপনি যে আমরা যে পড়ছি স্যার, এই 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 জায়গা থেকে সম্ভাব্য প্রশ্ন এবং সম্ভাব্য প্রশ্ন এবং ওই প্রশ্নের উত্তরটা যদি সঙ্গে সঙ্গে হইতো স্যার, তাহলে আমরা মানে রেজাল্ট মানে পরীক্ষায় যা ভালো কিছু করতে পারতাম। আচ্ছা, এখন দেখেন মানে কোশ্চেন নিয়ে আসলে আপনাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে, কারণ কোশ্চেন আসলে লেকচারের ভেতর থেকেই হবে। আর ধরেন যে এখানে কোশ্চেন হতে পারে হোয়াট ইজ ইল্ড পয়েন্ট, যদিও এত সহজ কোশ্চেন সাধারণত হয় না, দেখা যাচ্ছে আমি এরকম দিতে পারি, ঠিক আছে। এটা আমি কখনোই কোশ্চেন কিন্তু বলতে পারবো না এখন, ঠিক আছে, কারণ কোশ্চেন কিন্তু আমার মাথায় এখন নাও আসতে পারে। যেমন ধরেন যে আমার ইনস্ট্যান্ট যেটা মাথায় আসলো, এমন কোশ্চেন এখান থেকে হতে পারে যে আমি দেখা যাচ্ছে বললাম যে ডিটারমিন দ্য ট্রু অর ফলস, এবং আমি বললাম যে অ্যাট ইল্ড পয়েন্ট দ্য স্ট্রেস অফ দ্য ম্যাটেরিয়াল ইনক্রিজেস, বা দ্য স্ট্রেস অফ দ্য ম্যাটেরিয়াল ইনক্রিজেস কনসিডারেবলি। তার মানে কি, ইল্ড পয়েন্টে কোনো একটা বস্তুর স্ট্রেস অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এখন এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা অবশ্যই ফলস হবে, তাই না? কারণ এই যে এখানে আমি ফলস, বলেই জি দিচ্ছি যে উইদাউট এনি করেসপন্ডিং ইনক্রিজ অফ লোড। আর লোড যদি ইনক্রিজ না হয় তাহলে তার মানে কি স্ট্রেসও ইনক্রিজ হবে না। তার মানে কি ইল্ড পয়েন্টে আসলে স্ট্রেস ইনক্রিজ হয় না, বা হলেও খুবই সামান্য হয়। ঠিক আছে, কোশ্চেন আসলে এরকমই হবে, মানে ধরেন যে এমন কোনো কোশ্চেন আমি জি দিব স্যার। না যেটা আসলে লেকচারে নাই অথবা যেটা আমি ক্লাসে একবার হইলেও বলি নাই। ঠিক আছে। ঠিক আছে স্যার, তবু সম্ভাব্য গুলো একটু বলে দিই, আমরা মানে আমার জন্য একটু ভালো হয় আর কি স্যার, মানে আমি তো একটু একটু মানে আচ্ছা, সো এরপরে আমরা দেখছি আলটিমেট স্ট্রেংথ। এটা হচ্ছে ইট ইজ দ্য হাইয়েস্ট অর্ডিনেট অন দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ। এটা হচ্ছে একটা স্ট্রেস স্ট্রেন কার্ভের মধ্যে এক কি হাইয়েস্ট অর্ডিনেট। অর্ডিনেট এর বাংলা হচ্ছে কোটি। আপনারা ভুজ বা কোটি এগুলো হয়তো বা বাংলায় শুনছেন, তাই না, যে আহ, কোনো একটা গ্রাফ পেপারে যখন আমরা গ্রাফ অঙ্কন করি তখন এক্স অক্ষ বরাবর যে ভ্যালুগুলো আমরা বসাই সেই ভ্যালুগুলোকে কি বলা হয়, সেই ভ্যালুগুলোকে বলা হয় ভুজ, বা ইংলিশে বলা হয় অ্যাবসিসা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলা বসানো হয় তাকে বলা হয় হচ্ছে অর্ডিনেট, বা বাংলায় বলা হয় কি কোটি। ঠিক আছে, ভুজ, কোটি, অ্যাবসিসা, অর্ডিনেট। সো হাইয়েস্ট অর্ডিনেট বলতে আমরা কি বুঝবো, ওয়াই অ্যাক্সিস বরাবর যে সর্বোচ্চ বিন্দু বা যে সর্বোচ্চ অর্ডিনেট বা কোটি সেটাই হচ্ছে আসলে আলটিমেট স্ট্রেংথ। আমরা যদি বই থেকে ডায়াগ্রামটা দেখি তাহলে খুব সহজে মানে বোঝা যাচ্ছে যে আহ, এই যে আলটিমেট স্ট্রেংথটা হচ্ছে একটা দেখেন এই পুরো ডায়াগ্রামটার মধ্যে সবচেয়ে উপরের অর্ডিনেট কিন্তু এইটা। ঠিক আছে, আর এই যে ডট ডট দেওয়া আছে অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথ, এইটা আপনারা আপাতত কনসিডার করেন না, কারণ এর অন্য ব্যাখ্যা আছে, এটা আমি পরে বলবো। এইটা আপাতত হিসাব থেকে বাদ দেন। যদি শুধুমাত্র সলিড লাইন নিয়ে আমরা চিন্তা করি, ডট ডট লাইন বাদ দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেট স্ট্রেংথটাই হচ্ছে ম্যাক্সিমাম অর্ডিনেট। সো ইট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেস অফ দ্য ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ওই বস্তুর ম্যাক্সিমাম স্ট্রেস, অবশ্যই, কারণ যেহেতু ওয়াই অক্ষ বরাবর স্ট্রেস আমরা প্লট করেছি, তার মানে কি
ওই যেহেতু অর্ডিনেটটা ম্যাক্সিমাম, তার মানে কি স্ট্রেসটাও ম্যাক্সিমাম হবে, একই তো কথা, যা অর্ডিনেট তাই তো স্ট্রেস। সো দেখেন এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসকেই বলা হয় স্ট্রেংথ। এটা আমি অবশ্য প্রথম ক্লাসেও বলেছি। রাপচার স্ট্রেংথ, রাপচার শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া বা ফেইল করা। মাইল্ড স্টিল টেস্ট করার সময় আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবো, যদি আর কি ল্যাবরেটরিতে করেন, তাহলে ধরেন দেখতে পাবো যে আমরা হুট করে একটা পর্যায়ে লোড নিতে নিতে স্টিলটা অনেক মানে বিকট জোরে একটা আওয়াজ করার পর সেটা কি হয়, রাপচার করে বা সেটা ফেল করে, ভেঙে যায়। সো যে স্ট্রেংথে আসলে স্টিলটা রাপচার করে বা ভেঙে যাওয়ার সময় যে স্ট্রেংথটা হয়, সেটাই হচ্ছে রাপচার স্ট্রেংথ। ইট ইজ দ্য স্ট্রেস অফ এ ম্যাটেরিয়াল অ্যাট ফেইলার। ফেইলার মানে ভেঙে যাওয়া। সো গ্রাফ থেকে যদি আমরা একটু দেখি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেট স্ট্রেংথের পর রাপচার স্ট্রেংথ কিন্তু অনেকটা কমে গেছে। ঠিক আছে, কমে গেছে মানে এই যে ডান দিকে আসছে, অর্থাৎ বিকৃতি বাড়ছে, কিন্তু এটা কি নিচের দিকে নামতেছে। কার্ভটা নিচের দিকে নামা মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে নামতেছে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে স্ট্রেস কমে যাচ্ছে, তাই না? কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর যত উপরের দিকে উঠবো তত বেশি স্ট্রেস, তার মানে কি যত নিচের দিকে নামবো তত কম স্ট্রেস। রাপচার স্ট্রেংথ অবশ্যই আলটিমেট স্ট্রেংথ থেকে কম হয়। ঠিক আছে, আহ, এর মেন কারণটা হচ্ছে কি বলবো, এর মেন কারণ হচ্ছে নেকিং নামে একটা টার্ম আছে, আমি দেখাচ্ছি। দিস ওয়ান, এই যে নেকিং অর ন্যারোয়িং অফ স্টিল স্পেসিমেন অ্যাট ফেইলার। অর্থাৎ যখন কোনো একটা স্টিল বা মাইল্ড স্টিল যখন ভেঙে যায়, তখন যে জায়গা থেকে আসলে ভেঙে যায় সেই জায়গাটা আসলে কি হয়, সেই জায়গাটা ক্রস সেকশনটা অনেক ছোট হয়ে যায়, বা সেই জায়গাটাতে আসলে স্টিলটা অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি পরিমাণ সরু হয়ে যায়। ঠিক আছে, সো এইটার এইটা আসলে হচ্ছে এই যে নেকিং অফ অর ন্যারোয়িং অফ স্টিল স্পেসিমেন অ্যাট ফেইলার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথের ব্যাখ্যা। ঠিক আছে, এই যে অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথ এইটার ব্যাখ্যা আর কি। সো এখানে একটা ডট ডট লাইন উপরের দিকে কেন উঠে, আমরা এই নেকিং থেকে বুঝতে পারবো। অর্থাৎ দেখেন এখানে আমরা কি বললাম তাহলে, যে ভেঙে যাওয়ার পর বা ভেঙে যাওয়ার সময় স্টিলটা কিন্তু আর কি এই সেকশনটা কিন্তু অনেক ছোট হয়, যেমন এটা অনেক বড় সেকশন, এটা কিন্তু অনেক ছোট সেকশন সেই হিসেবে, বা ক্রস সেকশনটা অনেক ছোট হয়ে যায়। সো ক্রস সেকশন ছোট হওয়ার কারণে স্ট্রেসটা কিন্তু, থিওরিটিক্যাল স্ট্রেসটা কিন্তু বেড়ে যায়। এর কারণ কি, কারণ আমরা আগের ক্লাসে দেখছিলাম যে স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই, মানে রিয়াকশন ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। সো ধরেন যে যদি ক্রস সেকশনাল এরিয়াটা কমতে থাকে, তাহলে স্ট্রেসটা কি হবে, বাড়বে না কমবে? যদি এইটা কমতে থাকে তাহলে স্ট্রেসের মানটা কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। অবশ্যই বাড়বে। বাড়বে স্যার। ভগ্নাংশের হরের মান যত কমবে স্ট্রেসটা তত বাড়বে। কমবে স্যার। না, কমবে না, আসলে এ যদি কমে তাহলে স্ট্রেস সিগমাও কমবে, সরি সিগমা বাড়বে। আর যদি পি আস্তে আস্তে কমে তখন স্ট্রেসটা কমবে। বুঝতে পারছেন? ভগ্নাংশের হর যদি কমে তাহলে ভগ্নাংশের মানটা বৃদ্ধি পায়। সো যেহেতু নেকিং এর সময় আসলে এ এর মানটা অনেক কমে যাচ্ছে, সো যদি আমরা ওই কম মানটা দিয়ে ভাগ করি লোডকে, তার মানে কিন্তু আসলে স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, থিওরিটিক্যাল স্ট্রেসটা কিন্তু বাড়তেছে। সো এই কারণে আসলে এখানে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথটা আসলে রাপচার স্ট্রেংথ থেকে বড় হয় একটু, বা ইভেন আলটিমেট স্ট্রেংথ থেকেও একটু বড় হয়। ঠিক আছে, এর কারণটা কি আমি লাস্টের বারের মতো বলি, যে আমরা নেকিং কনসিডার করেছি। নেকিং মানে কি, ক্রস সেকশনটা সরু হয়ে যাওয়া আমরা কনসিডার করেছি, এবং ছোট এরিয়া দিয়ে ভাগ করার কারণে স্ট্রেসটা মানে বেড়ে গেছে, সে কারণে এই কার্ভটা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠে গেছে। আর এই রাপচার স্ট্রেংথ, নর্মাল রাপচার স্ট্রেংথ বের করার সময় আমরা নেকিং কনসিডার করি নাই। অর্থাৎ আমরা সবসময় সিগমা ইকুয়াল টু পি বাই এ, এই ফর্মুলা থেকে স্ট্রেস বের করার সময় আমরা সবসময় আসলে আর কি যে ইনিশিয়াল ক্রস সেকশন ছিল ওইটা দিয়ে আমরা ভাগ করেছি। ঠিক আছে, যার কারণে আসলে স্ট্রেসটা কমে গেছে। কারণ একটা বস্তু যখন ভেঙে যায় তখন কিন্তু তার আসলে লোড নেওয়ার ক্ষমতা অটোমেটিক ভাবে কি হবে, কমে যাবে, তাই না? অবশ্যই কমবে।
সো যেহেতু পি এর মান কমে যায় এবং এ যদি আমরা স্থির রাখি তাহলে আসলে সিগমা কমে যাবে, সেই কারণে এটা দেখেন অল্প একটু নিচের দিকে নেমে আসছে এই কার্ভ। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমরা যখন নেকিং কনসিডার করব, আর এটা হচ্ছে আমরা যখন নেকিং কনসিডার করব না, জাস্ট এতটুকুই পার্থক্য। আচ্ছা, এই জিনিসটা অনেক সময় অনেক জায়গায় জিজ্ঞাসা করতে পারে, সো এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, তো প্রপোর্শনাল লিমিট আমরা দেখলাম, ইলাস্টিক লিমিট, ইল্ড পয়েন্ট, এরপর হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, রাপচার স্ট্রেংথ, আমরা জিনিসগুলো দেখলাম। সো এরপর আমরা দেখবো যে হুকস ল। ঠিক আছে, হুকস ল মানে হুকের সূত্র। হুকের সূত্র অনুসারে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। কিন্তু এখানে একটা কথা আসলে উজ্জ্ব আছে, সেটা হচ্ছে শুধুমাত্র আসলে আলটিমেট আলটিমেট না, ইলাস্টিক লিমিট পর্যন্তই কিন্তু স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, সো তার মানে কি স্ট্রেন যখন যত বাড়বে স্ট্রেসটাও তত বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান চিহ্ন বসাইতে চাই, তার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আমাদেরকে ইউজ করতে হবে, এবং সেটা হচ্ছে ই। এবং এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা ইয়ংস মডুলাস। দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি মানে সমানুপাতিক ধ্রুবককে বলা হয় ইয়ংস মডুলাস অর মডুলাস অফ ইলাস্টিসিটি। এই দুটো একই কথা। ঠিক আছে, সো এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো যে সিগমা ইজ ইকুয়াল টু ই ইন্টু ইপসাইলন। আমরা বলতে পারি যে প্রপোর্শনাল বা ইলাস্টিক লিমিট পর্যন্ত এই ফর্মুলাটা আসলে কারেক্ট। স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু স্ট্রেন। ঠিক আছে, সো স্ট্রেস সম্পর্কে তো আসলে আমরা অনেক কিছু জানলাম। সো এখন আমরা ইলংগেশনের ফর্মুলা জানবো। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি বস্তুর উপরে, তাহলে সেই বস্তুটা কতটুকু পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় সেটা আমরা এখন জানবো। আমি একটু আগে একটা এক্সাম্পল দেখাইছিলাম, সেটা হচ্ছে এইটা, যে যদি আমরা এই বস্তুর উপরে টি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে যদি বস্তুটা কথার কথা এখান থেকে এতটুকু পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় বা অ্যাক্সিয়াল ইলংগেশন যদি ডেল্টা হয়, তাহলে আমরা বলতে পারি যে ডেল্টা ইজ ইকুয়াল টু পিএল বাই এই। পিটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড, মানে যে পরিমাণ লোড আমরা অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এই ফিগারের জন্য টি। ঠিক আছে, সো এরপর হচ্ছে এল হচ্ছে কি লেন্থ, তারপরে সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, তারপরে এ হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, মানে ওই যে বস্তুটাকে আমরা টানছি ওই বস্তুটার ক্রস সেকশনাল এরিয়া এ। পিএল বাই এই, সিগমা ইকুয়াল টু পিএল বাই এই। এখন পি বাই এ সমান আবার আমরা জানি সিগমা, তাই পি বাই এ সমান যদি আমরা সিগমা এই সমীকরণে বসাই, তাহলে আমরা পাচ্ছি কত, ডেল্টা ইজ ইকুয়াল টু সিগমা এল বাই ই। সো এই ফর্মুলাটা সবাই মাথায় রাখবেন, এটা আমাদের অঙ্ক করার সময় বারবার লাগবে। ওকে, আমরা একটা প্রবলেম দেখি, একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হব আরো আস্তে আস্তে ব্যাপারগুলো। সো বেসিক্যালি আমি এখন যে টপিকসটা পড়াচ্ছি এটা হচ্ছে এই টপিকসটার নাম আমরা এভাবে বলতে পারি যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অফ এ মেম্বার সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড। স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অফ এ মেম্বার সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড, তার মানে অ্যাক্সিয়াল লোডে আছে এমন মেম্বারের স্ট্রেস এবং স্ট্রেন। সো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারটাতে বা আজকের লেকচারে আমরা যে সমস্ত স্ট্রেস বা স্ট্রেন নিয়ে আমরা আলাপ আলোচনা করব, সবই আসলে অ্যাক্সিয়াল স্ট্রেস এবং অ্যাক্সিয়াল স্ট্রেন। অর্থাৎ ফোর্স সবসময় অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, আমরা দেখি যে ফিগার দেওয়া আছে। দ্য রিজিড বার এবিসি, এই এবিসি এইটা হচ্ছে একটা রিজিড বার। রিজিড মানে দৃঢ়, আর দৃঢ় মানে কি, যে বস্তুটার ডিফরমেশন বা ডিফ্লেকশন অনেক কম বা নগণ্য। shown in figure below is hinged at A, অর্থাৎ এ পয়েন্টে হিঞ্জড করা আছে বা পিন সাপোর্ট দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি পিন সাপোর্ট দেওয়া আছে এ পয়েন্টে, and supported by a steel rod at B.
বি পয়েন্টে একটা স্টিল রডের দ্বারা সাপোর্টেড অবস্থায় আছে। ডিটারমিন দ্য লার্জেস্ট লোড পি, অর্থাৎ সবচেয়ে বড় লোড পি বের করো যেখানে দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, অর্থাৎ যেটা অ্যাপ্লাই করা যাবে অ্যাট সি, মানে সি বিন্দুতে যেটা অ্যাপ্লাই করা যাবে, ইফ দ্য স্ট্রেস ইন দ্য স্টিল রড ইজ লিমিটেড টু 30 KSI। এখন হচ্ছে লিমিটেশন আসছে ঠিক আগের ক্লাসের মতো। এখন আমরা দুইটা সীমাবদ্ধতা দেখব। এখানে বলা হচ্ছে ইফ মানে যদি, দ্য স্ট্রেস ইন দ্য স্টিল রড ইজ লিমিটেড টু 30 KSI, অর্থাৎ স্টিল রডের মধ্যে যে স্ট্রেস সেটা অবশ্যই 30 KSI এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, অর্থাৎ 30 KSI থেকে বেশি হওয়া কোনোভাবেই যাবে না। ওকে, তাহলে একটা শর্ত কি পাইলাম, যে স্টিল রডের স্ট্রেস সর্বোচ্চ 30 KSI হতে পারবে, and the vertical movement of end C, অর্থাৎ সি প্রান্তের ভার্টিক্যাল মুভমেন্ট মাস্ট নট এক্সিড 0.1 ইঞ্চি। এখানে এন ও টি হবে, নট, মাস্ট নট এক্সিড 0.1 ইঞ্চি, অর্থাৎ সি বিন্দুর যে মানে সি প্রান্তের, এন্ড মানে প্রান্ত, সি প্রান্তের যে ভার্টিক্যাল মুভমেন্ট সেটা অবশ্যই 0.1 ইঞ্চির মধ্যে থাকতে হবে, ব্যাস এতটুকুই। আমরা একটু সিম্পলি চিন্তা করি, যদি এই স্টিল রড দ্বারা এটা সাপোর্টেড অবস্থায় না থাকতো এখানে, তাহলে কি হইতো? তাহলে কিন্তু আসলে ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এই যে এই বার কিন্তু আসলে কি এই এ বিন্দুর সাপেক্ষে ঘুরতে শুরু করতো, ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে কিন্তু রোটেট করতে শুরু করতো। কারণ কি? কারণ এটা একটা পিন সাপোর্ট, আর পিনকে কেন্দ্র করে যে কোনো বস্তু ঘুরতে পারে অনায়াসে। কিন্তু এখানে বস্তুটা ঘুরতে পারবে না, কারণ কি? কারণ এখানে স্টিল দ্বারা সাপোর্ট দেওয়া আছে এখানে। সো ঘুরতে গেলেই সে আসলে বাধা পাবে এখানে, ঠিক আছে? সো যদিও সে বাধা পাবে, কিন্তু স্টিল রডটা তো কিছু পরিমাণে প্রসারিত হবে। যদি আমরা অনেক মানে বেশি পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই করি, তার মানে কি এই স্টিল রডটা কিছু পরিমাণ কিন্তু প্রসারিত হবে। তার মানে এই যে বার, এটা সামান্য পরিমাণ হয়তোবা এটা নিচের দিকে নামতে পারে, তাই না? সো এখানে ওইটাই বলা হচ্ছে যে পি এর মানটা বের করতে হবে যাতে করে স্টিল রডের মধ্যে স্ট্রেস 30 KSI এর মধ্যে থাকে এবং সি প্রান্তের যে ভার্টিক্যাল মুভমেন্ট সেটা 0.1 ইঞ্চি এর মধ্যে থাকে। এখন আপনারা চিন্তা করেন যে এই জিনিসটার উপর যদি অনেক বেশি পরিমাণে লোড দেওয়া হয়, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? এর ডিফ্লেক্টেড শেপ কেমন হবে? অনেকটা এরকম হবে। এখন আছে হচ্ছে এরকম যে সরি, এখন আছে কিভাবে? এখন আছে এইভাবে, তাই না? একটা পিন সাপোর্ট দেওয়া আছে এখানে, আর এখানে একটা স্টিল রড দ্বারা সাপোর্টেড অবস্থায় আছে, ঠিক আছে? আর এইখানে কি করা হচ্ছে? লোড অ্যাপ্লাই করা হচ্ছে নিচের দিকে। সো নিচের দিকে যদি লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে আমরা একটু মাথা খাটালেই বুঝতে পারবো যে এই স্টিল রডের মধ্যেও কিন্তু আসলে অ্যাক্সিয়াল লোড আসছে, অর্থাৎ এই স্টিল এই মেম্বারটা নিচের দিকে কিন্তু টান দিচ্ছে এই স্টিল রডকে, অর্থাৎ স্টিল রডের উপরে কিন্তু একটা অ্যাক্সিয়াল টেনশন আসছে। সো তার কারণে এই স্টিল রড কিন্তু একটু হলেও প্রসারিত হবে। সো যদি স্টিল রডটা প্রসারিত হয়, তার মানে কি এই এবিসি বার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। সো এর ডিফ্লেক্টেড শেপ আমরা বলতে পারি যে অনেকটা এরকম হয় আর কি, অনেকটা এরকম। এটাও কিছুটা নিচে নামে এবং সবচেয়ে বেশি নিচে নামে কোনটা? এই সি প্রান্ত, এটা, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে যে সি প্রান্তের যে ভার্টিক্যাল মুভমেন্ট, এই যে এখান থেকে এতটুকু, এটা যেন 0.1 ইঞ্চি থেকে বেশি না হয়। তাহলে এই দুটো সীমাবদ্ধতাকে মাথায় রেখে আমরা বের করব হচ্ছে পি এর মান। আমি আগের ক্লাসে বলেছিলাম যে যে কোনো প্রবলেম সলভ করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সেইটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। আমি কি বলেছিলাম? তো যাই হোক, না বললেও সমস্যা নাই। যে যদি কোনো একটা জিনিস নিয়ে আমরা কাজ করতে চাই, কোনো স্ট্রাকচার বা কোনো বিম বা কোনো রিজিড বস্তু বা যে কোনো ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করার সময় আমরা সেই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আগে ড্র করব এবং তারপর সেখানে সাম্যাবস্থার শর্ত প্রয়োগ করব। আমি আগের সেমিস্টারে দেখিয়েছিলাম যে মানে কি ধরনের ফোর্সের সাম্যাবস্থার শর্ত কেমন বা কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম কেমন, সেটা আমি দেখিয়েছিলাম মেকানিক্সে। সো এখানে আমরা আগে ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন অ্যাপ্লাই করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব ধীরে ধীরে। সো এখানে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখেন ড্র করেছি। কার ফ্রি বডি ডায়াগ্রাম? এই এবিসি বারের ফ্রি বডি ডায়াগ্রাম।
এবিসি বারকে উপরের দিকে সাপোর্ট দিয়ে রাখছে স্টিল রড, সে কারণে উপরের দিকে একটা অ্যারো হবে। আর এখানে পি পরিমাণ ফোর্স দিয়ে নিচের দিকে টানা হচ্ছে, তাই পি হবে। আর পিন সাপোর্টের রিয়াকশন কত হবে তা তো আর আমরা জানি না। সো যেহেতু জানি না, তাই র্যান্ডমলি আমরা দুইটা রিয়াকশন এখানে দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা ডান দিকে দিলেও হবে, বাম দিকে দিলেও হবে, বা এটা উপরে দিলেও হবে, নিচে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা ব্যাপার আমি বলি, যে দেখেন একটা ব্যাপার খেয়াল করে, যে এখানে কিন্তু আসলে কোনো হরিজন্টাল কোনো ফোর্স নাই, তাই না? কোনো সবই কিন্তু ভার্টিক্যাল ফোর্স, এটাও ভার্টিক্যাল, এটাও ভার্টিক্যাল। যেহেতু হরিজন্টাল কোনো ফোর্স নাই, তার মানে পিন সাপোর্টেরও কোনো হরিজন্টাল রিয়াকশন আসবে না। সো এখানে শুধুমাত্র ভার্টিক্যাল একটা রিয়াকশন দেখালেও হবে। সো এইটা হচ্ছে কি একটা নন প্যারালাল ফোর্স সিস্টেম, বা যদি আমরা এই হরিজন্টাল ফোর্সকে না দেখাই তাহলে কি একটা প্যারালাল ফোর্স সিস্টেম, কারণ বাকি তিনটা ফোর্স কিন্তু প্যারালাল। আর প্যারালাল ফোর্স সিস্টেম সাম্যাবস্থার শর্ত হচ্ছে তিনটা: সামেশন অফ এম এ সমান 0, সামেশন অফ এফ এক্স সমান 0 এবং এফ ওয়াই সমান 0। আশা করি মনে আছে। সো আমরা প্রথমে সামেশন অফ মোমেন্ট সমান 0 এই সমীকরণটা অ্যাপ্লাই করব। আমরা ধরে নিচ্ছি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। তাহলে দেখেন আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব। সো এই দুইটা সাপোর্ট রিয়াকশনের তো কোনো মোমেন্ট আসবেই না। মোমেন্ট আসবে কার কার? পিএসটি আর পি। পিএসটি মানে আমরা ধরেছি স্টিলের ফোর্স, কারণ এখানে একটা স্টিল বার আছে, এটাকে আমরা ধরছি পিএসটি মানে মানে স্টিলের টেনসাইল ফোর্স। কারণ এখানে কিন্তু স্টিলের মধ্যে টেনসাইল ফোর্স তৈরি হচ্ছে। যদি বারকে আমরা নিচের দিকে টান দেই তাহলে কি হচ্ছে? স্টিলটা কিন্তু প্রসারিত হচ্ছে, বা এর মধ্যে টেনসাইল ফোর্স তৈরি হচ্ছে। ওকে, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা অ্যান্টি ক্লকওয়াইজ তাই মাইনাস, আর এই পি ইন্টু 5, এই 2 আর 3 5, এটা হচ্ছে ডিস্টেন্স তাই, আর এইটা হচ্ছে কি দেখেন ক্লকওয়াইজ এ বিন্দুর সাপেক্ষে এই পি যে ফোর্স তার মোমেন্টটা কিন্তু ক্লকওয়াইজ, সে কারণে প্লাস। ঠিক আছে, তাহলে আর কোনো ফোর্স নাই তাই আমরা 0 দিলাম এবং একটা সমীকরণ হিসেবে এটাকে রেখে দিলাম। ওকে, সো এইটুকু হচ্ছে প্রথম কাজ, ফ্রি বডি ডায়াগ্রাম এবং ইকুইলিব্রিয়ামের শর্ত। ঠিক আছে, এখন এখানে আমরা এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দুইটা যে মানে সীমাবদ্ধতা দেওয়া আছে, সেই দুইটা সীমাবদ্ধতা নিয়ে কাজ করব। আমরা আগের ক্লাসেও কিন্তু সে একই কাজ করছিলাম। যখনই কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা দেওয়া থাকতো আমরা সেইগুলো নিয়ে ক্যালকুলেশন করতাম। সো এখানে প্রথম সীমাবদ্ধতা কি ছিল? যে স্টিল রডের স্ট্রেস 30 কেএসআই এর মধ্যে হতে হবে। এই যে 30 কেএসআই। ওকে, এটা হচ্ছে অবশ্যই টেনসাইল স্ট্রেস। তাহলে বেসড অন টেনসাইল স্ট্রেস অফ স্টিল রড, টেনসাইল স্ট্রেসের উপর ভিত্তি করে আমরা সবাই জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। যেহেতু স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া, তাই এটাকে আর গুণ করলে আমরা পাবো ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে টেনসাইল ফোর্স পিএসটি, এইটাই কিন্তু পিএসটি, এই যে স্টিলের টেনসাইল ফোর্স ইকুয়াল টু স্টিলের স্ট্রেস, এটা হচ্ছে ম্যাক্সিমাম 30 কেএসআই, তাহলে আমরা 30 নিচ্ছি। আর এএসটি মানে হচ্ছে স্টিলের ক্রস সেকশনাল এরিয়া। দেখেন এই অঙ্কেই কিন্তু দেওয়া আছে স্টিলের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.5 ইঞ্চি স্কোয়ার। সো এখানে আমরা লিখবো 0.5। তাহলে আমরা পেয়ে গেলাম স্টিলের টেনসাইল ফোর্স। ঠিক আছে, সো এখন এই মানটাকে আমরা বসাই দিব ইকুয়েশন নাম্বার 1 এ। তাহলে ইকুয়েশন নাম্বার 1 এ পিএসটি এর মান বসালে আমরা কি পাচ্ছি? 5p is equal to 2 into কত? 15, অর্থাৎ 15 দুগুণে কত? 30। তার মানে 5p is equal to 30, that means p is equal to কত বলেন তো? 6, তাই না? p is equal to কত? 6 কিপস। ওকে, তাহলে পিএসটি এবং পি আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দ্বিতীয় যে সীমাবদ্ধতা ছিল সেটা নিয়ে কাজ করব, অর্থাৎ সি প্রান্তের মুভমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা ডায়াগ্রাম ড্র করেছি। এই যে দ্বিতীয় শর্ত ছিল সি প্রান্তের মুভমেন্ট এত থেকে বেশি হওয়া যাবে না। ওকে, সো সি প্রান্তের মুভমেন্ট 0.1 ইঞ্চি ধরে আমরা একটা কি করলাম? আমরা একটা ডায়াগ্রাম ড্র করলাম এবং এটাকে বলতে পারি আমরা যে মুভমেন্ট ডায়াগ্রাম অফ বার, মানে এবিসি বারের মুভমেন্ট ডায়াগ্রাম। অর্থাৎ এই বারের যখন মুভমেন্ট হবে তখন সেই বারটা আসলে কি আকার ধারণ করবে বা কোন অবস্থায় যাবে সেটাই হচ্ছে আসলে কি মুভমেন্ট ডায়াগ্রাম।
সো এটা কিন্তু আমি একটু আগে দেখাইছি, তাই না? আমি হোয়াইট বোর্ডে যে জিনিসটা দেখালাম যে বারটা আসলে এইভাবে আর কি ডিফ্লেক্টেড হবে, অর্থাৎ পিন সাপোর্টে তো আর কোনো ডিফ্লেকশন সম্ভব না, কারণ পিন সাপোর্ট আসলে জায়গাতেই থাকবে, এটা কখনো সাপোর্ট কখনো নিচের দিকে নামবে না। শুধুমাত্র এই বারের মানে স্টিল রডটা আসলে প্রসারিত হবে, সেই কারণে এই বারটা আসলে কি নিচের দিকে নামবে একটু। সো এটাই হচ্ছে আসলে ডিফরমেশন ডায়াগ্রাম অথবা মুভমেন্ট ডায়াগ্রাম। সো এখানে দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল নিব বা সদৃশ ত্রিভুজের কনসেপ্ট ব্যবহার করব। আমি আশা করি যে মেকানিক্সে সবাই সদৃশ ত্রিভুজ সম্পর্কে খুব সুন্দর মতো আমরা শিখে এসেছি অনেকবার, তাই না? সো সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে দেখেন যে এখান থেকে এতটুকু হচ্ছে স্টিলের ইলংগেশন, অর্থাৎ স্টিলের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সেইটা, তাই তো নাকি? এই যে এখানে স্টিল রড দ্বারা সাপোর্ট দেওয়া ছিল, তাই যখন আমরা আর কি বারের মুক্ত প্রান্ত যখন নিচের দিকে নামছে, তখন কিন্তু এই যে স্টিলটাও কিন্তু আসলে এতটুকু প্রসারিত হইতে হবে। স্টিল প্রসারিত না হলে বারটা নিচের দিকে কিভাবে নামবে? সো এখান থেকে এতটুকুই হচ্ছে আসলে স্টিলের ইলংগেশন বা প্রসারণ। আচ্ছা, তো এটা হচ্ছে 0.1 ইঞ্চি, এই যে আমাদের সীমাবদ্ধতা দেওয়া ছিল 0.1 ইঞ্চি। ওকে, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা এই দেখেন একটা ছোট ত্রিভুজ এবং একটা বড় ত্রিভুজ, টোটালটা এই দুইটা হচ্ছে একে অপরের সিমিলার বা সদৃশ। তাহলে আমরা বলতে পারি যে এই যে ছোট ট্রায়াঙ্গেলের হাইট মানে এই বাহু ডিভাইডেড বাই এই বাহু, অর্থাৎ এইটা ডিভাইডেড বাই এইটা ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের এইটা ডিভাইডেড বাই এইটা। বড় ত্রিভুজের এই বাহুটা হচ্ছে কত 0.1, আর বড় ত্রিভুজের যে হরিজন্টাল বাহু এইটা হচ্ছে কত 3 আর 2 5, সেটা আমরা লিখছি। এবং এখান থেকে আমরা ডেল্টা এস টি সমান এত লিখতে পারি, এবং ডেল্টা এর যে সমীকরণটা আমাদের জানা আছে, যে সূত্রটা জানা আছে পিএল বাই এই, সেটা আমরা বসাই দিলাম এবং এখানে ব্র্যাকেট দিয়ে স্টিল লিখে দিলাম এসটি। সবগুলা স্টিলের, এখানে আলাদা আলাদা ভাবে লেখার থেকে এভাবে লেখাটা ইজি। পিএসটি এলএসটি দরকার নাই, আমরা একবার লিখবো। সো পিএসটি, বাকি সব মান আমরা জানি, শুধুমাত্র পিএসটি বাদে। সো পিএসটি আমরা পিএসটি জায়গাতেই রাখলাম, লিখলাম। এরপরে এল, এল মানে হচ্ছে লেন্থ, এল মানে সবসময় লেন্থ। সো এখানে দেখেন স্টিলের লেন্থ কতটুকু দেওয়া আছে, 4 ফিট অঙ্কে দেওয়া আছে, এখান থেকে এতটুকু 4 ফিট। ওকে, তাহলে আমরা 4 বসাই দিলাম, 4। আচ্ছা 12 পরে আসছি। এরপর হচ্ছে এ মানে কি ক্রস সেকশনাল এরিয়া। স্টিলের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে কত 0.5 ইঞ্চি স্কোয়ার, তাই আমরা 0.5 বসাই দিলাম। আর আরেকটা হচ্ছে ই দেওয়া আছে 8 এত পিএসআই, তাই আমরা এটা বসাই দিব। তাহলে নিচে কি বসাবো, পিএল বাই এ ইন্টু ই, দ্যাট মিনস 0.5 ইন্টু এত, এটা আমরা নিচে বসাবো। এই যে 0.5 ইন্টু 29 ইন্টু 10⁶। দেখেন নিচে যেহেতু সবকিছু ইঞ্চিতে আছে, অর্থাৎ এইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি পিএসআই পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, আবার 0.5 এটা হচ্ছে ইঞ্চি স্কোয়ারে, তাই এইটা কিন্তু অবশ্যই ইঞ্চিতে হতে হবে। আমরা কি জানি, উপরে এবং নিচে যদি একই ইউনিট না হয় তাহলে ভাগ দিয়ে যে অর্থ পাই তার আসলে কোনো মানে হয় না। সো এখানে 4 ফিট দেওয়া আছে, তাই তাকে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে আনলাম। ওকে, এখান থেকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়ে গেলাম পিএসটি এর মান, অর্থাৎ স্টিলের টেনসাইল ফোর্সের মান আমরা পেয়ে গেলাম। এখন দেখেন যে 1 নাম্বার ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি 5p ইজ ইকুয়াল টু 2pst, রাইট? তাহলে এখানে এখন আমরা কি করব, আমরা পিএসটি এর মানটা বসাই দিব, 5p ইকুয়াল টু 2pst, দিস ওয়ান, এই যে, বা 5p আপনারা এইভাবে বসাইতে পারেন, আবার এইভাবে বসাইতে পারেন, একই কথা, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশনটা কত হবে, পিএসটি 12,083, তার মানে হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 5, এই 5টা নিচে আসবে, ইন্টু 12,083, যা পাবো তাই।
তাহলে এটা আমরা কত পাচ্ছি, পি এর মান পাচ্ছি 4.83 কিলো পাউন্ড। এটা কেন কিলো পাউন্ড হবে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা কিলো পাউন্ড কেন হইতে গেল, এটা মানে সরি সরি এটা আমরা ফর্মুলা থেকে বের করেছি পাউন্ড, না ঠিক আছে, পাউন্ডকে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা কিলো পাউন্ড এনেছি। আর এটা পাউন্ড কেন আসলো, কারণ এইটা আসছে পাউন্ডে, এইটা পাউন্ডে, তাই এটাও এটাও পাউন্ডে। আর এইটা পাউন্ড কেন, এইটা পাউন্ড এই কারণেই যে দেখেন এখানে উপরে আছে ইঞ্চি, এখানে আবার আছে কত 0.5 অর্থাৎ ইঞ্চি স্কোয়ার, আর এখানে হচ্ছে কত আছে পিএসআই তে আছে, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। যেহেতু সবকিছু পাউন্ড এবং ইঞ্চিতে আছে তাই ফোর্সের একক অবশ্যই কি আসবে, পাউন্ড আসবে। তাহলে আমরা দুইটা সীমাবদ্ধতা থেকে আমরা দুইটা পি এর মান পেলাম, দুইটা ফোর্সের মান পেলাম। প্রথম সীমাবদ্ধতা অর্থাৎ স্টিলের স্ট্রেস 30 কেএসআই এর মধ্যে থাকতে হবে, এখান থেকে আমরা পি এর মান পাইলাম কত, পিএসটি এর মান 30 কিপস কেএসআই এর মধ্যে থাকতে হবে। এই শর্ত থেকে আমরা পি এর মান কত পাইলাম, 6 কিপস, তাই না? আর দ্বিতীয় সীমাবদ্ধতা থেকে আমরা পি এর মান কত পাইলাম, অর্থাৎ 0.1 ইঞ্চির মধ্যে থাকতে হবে ভার্টিক্যাল মুভমেন্ট। এই শর্ত থেকে আমরা পি এর মান পাইলাম হচ্ছে 4.83 কিপস। তাহলে এখন আপনারাই বলেন যে 6 কিপস এবং 4.8 কিপস, তাহলে কোনটা নিরাপদ লোড, কোন লোড অ্যাপ্লাই করলে দুইটা শর্তই ফুলফিল করবে? 4.83। অবশ্যই 4.83, কারণ এই অঙ্ক আমরা আগের দিনও করছি, তাই না? অর্থাৎ যদি আমরা 4.83 কিপস বা কিলো পাউন্ড লোড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আর কি সি প্রান্তের ভার্টিক্যাল মুভমেন্ট 0.1 ইঞ্চি হবে, কারণ এইটা ধরেই কিন্তু এটা বের করা। আবার যদি 4.83 কিপস অ্যাপ্লাই করি তাহলে তখন আবার স্ট্রেস কত হবে, স্ট্রেস কিন্তু এই 6 কিপস থেকে কম হবে, ডেফিনেটলি কম হবে। না না 6 কিপস থেকে কম হবে কেন, সরি 30 কেএসআই থেকে কম হবে স্ট্রেস, ঠিক আছে? তাহলে দুইটা শর্তই ফুলফিল করবে। কিন্তু যদি আমরা 6 কিপস অ্যাপ্লাই করি তাহলে কি সমস্যা হবে, তাহলে স্টিলের স্ট্রেস 30 কেএসআই হবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে এখানে এসে, অর্থাৎ সি প্রান্তের ভার্টিক্যাল মুভমেন্ট কিন্তু 0.1 ইঞ্চি থেকে বেশি হবে, এবং যেটা কিনা একদমই অ্যালাউড না। সো দুইটা শর্তকে আসলে মানতে গেলে দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট ফোর্স সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, বা সেইটা হচ্ছে আমাদের কি সেফ লোড বা নিরাপদ লোড। সো লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড ইকুয়াল টু 4.83। এখানে লার্জেস্ট মানে এবার মনে করেন না যে সবচেয়ে বড় যেটা, তা না, অর্থাৎ সবচেয়ে বড় যে পিটা অ্যাপ্লাই করা যাবে এই দুইটা শর্ত বা এই দুইটা সীমাবদ্ধতা ঠিক রেখে, সেটা হচ্ছে 4.8 কিপস। তাহলে আমি প্রথম থেকে আরেকবার রিভিউ করি। এখানে কোশ্চেনটা ছিল এরকম যে একটা রিজিড বার আছে এবিসি, তাকে স্টিল রড দ্বারা সাপোর্ট দেওয়া আছে এবং তার এক প্রান্তে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই ফোর্সের মানটা বের করতে হবে। যদি এই স্টিলের রডের স্ট্রেস 30 কেএসআই এর মধ্যে থাকতে হবে এবং এই সি প্রান্তের ভার্টিক্যাল মুভমেন্ট 0.1 ইঞ্চি এর মধ্যে থাকতে হবে। দুইটা সীমাবদ্ধতা বা দুইটা শর্ত। প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, এরপরে আমরা ইকুইলিব্রিয়ামের একটা শর্ত অ্যাপ্লাই করলাম, সামেশন অফ মোমেন্ট সমান 0, এখান থেকে একটা সমীকরণ পাইলাম। এরপরে আমরা প্রথম সীমাবদ্ধতা নিয়ে কাজ করলাম, সেখান থেকে আমরা পাইলাম একটা পি এর মান, এবং আমরা দ্বিতীয় সীমাবদ্ধতা নিয়ে কাজ করলাম, সেখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা পাইলাম আরেকটা পি এর মান শুনতে পাচ্ছি? পিএসটি পাইলাম এবং সেখান থেকে পি পাইলাম। তাহলে দুইটা সীমাবদ্ধতা থেকে আমরা দুইটা পি পাইলাম, এবং যে দুইটা মানে দুইটা পি এর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে পয়সনস রেশিও অর্থাৎ পয়সনের অনুপাত। পয়সন একজন বিজ্ঞানীর নাম ছিল, সো তিনি এই ধারণাটা দিয়েছেন বলে তার নাম অনুসারে বলা হয় পয়সনস রেশিও। The ratio of transverse strain to axial strain is known as Poisson's ratio. অর্থাৎ ট্রান্সভার্স স্ট্রেন এবং অ্যাক্সিয়াল স্ট্রেনের যে অনুপাত তাকেই বলা হয় পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও। তাহলে ট্রান্সভার্স স্ট্রেন মানে কি, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ কোনো একটা বস্তুর অ্যাক্সিয়াল স্ট্রেন অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতির সঙ্গে সঙ্গে যে পার্শ্ব বিকৃতি হয়, সেই পার্শ্ব বিকৃতিকে যদি দৈর্ঘ্য বিকৃতি দিয়ে ভাগ করা হয় তাহলে যে মান পাই সেটাই হচ্ছে পয়সনস রেশিও।
আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আশা করি সবার ক্লিয়ার হবে। ধরেন যে আর কি কোনো একটা বস্তু আছে, কোনো একটা ওয়ালের সঙ্গে সাপোর্ট দেওয়া অবস্থায় কোনো একটা আহ অনেক বড় একটা বস্তু এখানে সাপোর্টেড অবস্থায় আছে, ঠিক আছে। সো আমরা যদি এই বস্তুটাকে একটা হিউজ পরিমাণ ফোর্স দিয়ে টান দেই, তাহলে এই বস্তুটা কি হবে, দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে, বস্তুটা যখন দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে তখন এর ক্রস সেকশনাল এরিয়া কি কখনো সেম থাকবে? কখনোই কিন্তু সেম থাকে না। আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে যদি দৈর্ঘ্য আসলে বৃদ্ধি পাইতে হয়, তাহলে কিন্তু আসলে মানে ক্রস সেকশনাল এরিয়া অবশ্যই কমতে হবে, তাই না? কারণ সাইড থেকে যদি ম্যাটেরিয়ালটা না কমে, তাহলে আমরা অতিরিক্ত ম্যাটেরিয়াল কোত্থেকে পাবো, তাই না? কোনো একটা বস্তুর আয়তন তো নির্দিষ্ট। সো যদি দৈর্ঘ্যে আসলে বাড়তে হয়, তাহলে তাকে পার্শ্বীয় ভাবে কিছুটা হলেও কমতে হবে। এখানে কোনো সন্দেহ আছে কারোর? অর্থাৎ বস্তুটার আকৃতি অনেকটা এরকম হবে আর কি। এটা কি বোঝা গেছে? জি স্যার, ঠিক আছে। অর্থাৎ আয়তন তো আর বাড়েনি, আয়তন হ্যাঁ, একই আয়তন থাকবে কখনোই বিধায় বাড়বে না। সো এটা দৈর্ঘ্যে জি বাড়লে স্যার। অবশ্যই প্রস্থে এটা বা ক্রস সেকশনাল এরিয়া কমবে। বা যদি উল্টা হয়, অর্থাৎ যদি আমরা বস্তুটাকে চাপ দেই উপরের দিকে, তাহলে যদি বস্তুটা দৈর্ঘ্যে কমে, তার মানে কি হবে, ক্রস সেকশনাল এরিয়া কিন্তু বাড়বে, বস্তুটা মোটা হবে, তাই না? এটাই স্বাভাবিক। সো এখন ধরেন যে মোট আমরা ধরে নিলাম যে এই বস্তুটা হচ্ছে টোটাল যতটুকু কমছে, এই যে এতটুকু এবং এতটুকু, এই কমার পরিমাণটা হচ্ছে, সাপোজ আমরা ধরে নিচ্ছি ডেল্টা, ঠিক আছে। এবং বস্তুর আদি দৈর্ঘ্য, অর্থাৎ এটা সরি এটা হচ্ছে প্রস্থ, কারণ আমরা প্রস্থ বরাবর হিসাব করছি। সো এই বস্তুটার আর কি আগে প্রস্থ যদি বি হয়ে থাকে, তাহলে আমরা ডেল্টাকে যদি বি দিয়ে ভাগ করি, তাহলে এইটাই কিন্তু আসলে ট্রান্সভার্স স্ট্রেন বা পার্শ্বীয় বিকৃতি, তাই না? তাই তো নাকি? এটাই কিন্তু আসলে পার্শ্ব বিকৃতি, অর্থাৎ প্রস্থ পরিবর্তন ডিভাইডেড বাই আদি প্রস্থ, রাইট? আর দৈর্ঘ্য বিকৃতি কতটুকু হবে, অর্থাৎ অ্যাক্সিয়াল স্ট্রেন কতটুকু হবে, এই যে এখান থেকে এতটুকু, এই যে সে যতটুকু প্রসারিত হয়েছে এখান থেকে এতটুকু ডিভাইডেড বাই তার আদি দৈর্ঘ্য, অর্থাৎ এতটুকু। ওকে, তাহলে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে পয়সনের অনুপাত, বা আমরা ইংলিশে বলতে পারি দ্য রেশিও অফ ট্রান্সভার্স স্ট্রেন টু অ্যাক্সিয়াল স্ট্রেন ইজ কল্ড পয়সনস রেশিও। ইট ইজ নেগেটিভ, এর মানটা অবশ্যই নেগেটিভ হয়। এর কারণটা হচ্ছে যে যদি বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার মানে তার প্রস্থ হ্রাস পাবে। যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে প্রস্থ হ্রাস পাবে, আর হ্রাস পাওয়া মানে কোনো কিছুর আগে আমরা মাইনাস দিতে পারি, ঠিক আছে। আর যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি হ্রাস পায়, তাহলে প্রস্থ বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা হবে মাইনাস, বা একটা মাইনাস হলে আরেকটা হবে প্লাস। সেই কারণে পয়সনের অনুপাত সাধারণত আমরা নেগেটিভে পেয়ে থাকি বা ঋণাত্মক মান পেয়ে থাকি, এটা বলা হচ্ছে। and it is denoted by নিউ। নিউ হচ্ছে একটা গ্রিক অ্যালফাবেট, এটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা একটা ছোট্ট ফর্মুলা জানবো, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 2 × 1 প্লাস নিউ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফর্মুলা, যে ফর্মুলার মধ্যে আমরা তিনটা প্যারামিটারের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জি, জি মানে কি, মডুলাস অফ রিজিডিটি, হয়তোবা এটা শুনছেন, মডুলাস অফ রিজিডিটি, অথবা এটাকে বলা হয় শিয়ার মডুলাস। তাহলে এটা হচ্ছে কোনো একটা বস্তুর ধর্ম আর কি, প্রপার্টিস। সো জি ইজ ইকুয়াল টু ই মানে কি, মডুলাস অফ ইলাস্টিসিটি, আমরা দেখে আসছি আগেই। আর নিউ হচ্ছে পয়সনস রেশিও। ওকে, সো কোনো একটা বস্তুর শিয়ার মডুলাস, মডুলাস অফ ইলাস্টিসিটি এবং পয়সনস রেশিও, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, দিস ইকুয়েশন। এটার রেফারেন্স হচ্ছে এই যে এই সিঙ্গার পাইটেলের বইতে এই জিনিসটা দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। সো এই সমীকরণটা আমি কেন দেখালাম, কারণ ধরেন যে আমি এখন একটা কোশ্চেনের এক্সাম্পল দিচ্ছি, যে কোশ্চেন কেমন হতে পারে। ধরেন যে এখানে আহ, আমি বললাম যে কোনো একটা বস্তুর শিয়ার মডুলাস হচ্ছে এত, এবং কোনো একটা বস্তুর, ওই বস্তুর পয়সনস রেশিও হচ্ছে এত। ওকে, তাহলে আহ, আপনারা বের করেন যে ওই বস্তুর আর কি মডুলাস অফ ইলাস্টিসিটি কত হবে।
ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমীকরণের মাধ্যমে বের করতে পারবো। বা আমি এমনও দিতে পারি যে মডুলাস অফ ইলাস্টিসিটি এত, পয়সনস রেশিও এত, তাহলে শিয়ার মডুলাস বের করো। অর্থাৎ যে কোনো দুইটা দেওয়া থাকতে পারে এবং আরেকটা কিন্তু চাও হতে পারে। ইট ইজ ভেরি ইজি, তাই না? আচ্ছা, সো এরপরে আমরা এখন দেখবো হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার বা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট অ্যাক্সিয়াল মেম্বারস। অর্থাৎ আমরা এখন এতক্ষণ আমরা এমন কিছু মেম্বার নিয়ে কাজ করলাম, এই যে এই এক্সাম্পলে, এই যে এই অঙ্কটাতে, এটা আসলে মানে ডিটারমিনেট ছিল বা নির্ণেয় ছিল। এটাকে আমরা খুব সহজেই নির্ণয় করতে পেরেছি। এই যে এর ফোর্স আমরা সহজেই বের করতে পারছি এবং সেখান থেকে আমরা পিও বের করতে পারছিলাম। কিন্তু এখন আমরা ইনডিটারমিনেট মেম্বার নিয়ে কাজ করব। অর্থাৎ ইনডিটারমিনেট মানে হচ্ছে অনির্ণেয়, অর্থাৎ যে সমস্ত মেম্বারের বার ফোর্স বা মেম্বার ফোর্স যেগুলো বের করা যায় না বা বের করার জন্য একটা অতিরিক্ত সমীকরণ লাগে, সেগুলোই হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। আচ্ছা, আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। ধরেন যে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, পেজ নাম্বার 48, সিঙ্গারের বইতে পেজ 48। এই যে এখান থেকে শুরু হয়েছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বারস। সো এখান থেকে কয়েকটা পেজ গেলেই আমরা পেয়ে যাব এক্সাম্পলটা। দিস ওয়ান মেবি, এইটা মেবি। আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ, এটাই এক্সাম্পল 232, এটা এই যে ফিগার দেওয়া আছে এখানে। ঠিক আছে, অর্থাৎ এতক্ষণ ছিল একটা বার, আর এখন আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা বার দ্বারা সাপোর্ট দেওয়া আছে, একটা স্টিলের বার আর একটা কি ব্রোঞ্জ বার। ঠিক আছে, সো সাধারণত যদি কোনো একটা মেম্বারকে দুইটা বা মানে একাধিক বার দ্বারা সাপোর্ট দেওয়া থাকে তাহলে সেইটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হয়। ওকে, তো কিভাবে হয় এখন দেখি আমরা। তাহলে এখানে কোশ্চেনে বলা আছে যে এ হরিজন্টাল বার অফ নেগলিজিবল মাস, একটা আনুভূমিক বার, এই যে এটা হচ্ছে সেই বার, এর ওজনটা কি নেগলিজিবল, অর্থাৎ এর ওজনটা আসলে খুবই নগণ্য বা ভর খুবই নগণ্য। হিঞ্জড অ্যাট এ, এই যে আমার এখানে ভুল হয়েছে, এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, দিস ওয়ান, এটা বই থেকে ফিগার দেখে নিন। এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট হিঞ্জড অবস্থায় আছে বা পিন সাপোর্টেড অবস্থায় আছে। অ্যান্ড অ্যাজিউমড রিজিড, এই বারটা হচ্ছে রিজিড বলা হচ্ছে। এটাকে এই রিজিড কেন বলা হয় জানেন? কারণ ধরেন যে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, তখন আমরা একটু আগেও দেখে আসলাম যে এই এই প্রবলেমে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমরা এই স্টিল বারটা কিন্তু একটু প্রসারিত হয়েছিল। কিন্তু এই যে মেন যে বার এবিসি, এইটা কি আসলে কোনো মানে বিকৃত হয়েছিল? দেখেন তো মুভমেন্ট ডায়াগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি, যে মেন যে বার ছিল এবিসি সেটা কি আসলে বিকৃত হয়েছে? সেটা কিন্তু বিকৃত হয় নাই, সেটা আগে ছিল এই অবস্থায়। এখানে যখন লোড দিলাম তখন চলে আসলো কি অবস্থায়, এই অবস্থায়, ব্যাস এতটুকুই। এখানে এই এবিসি বার কিন্তু আসলে ভেঙে যায় নাই বা বিকৃত হয় নাই। সো এই কারণে আসলে এখানে বলা হচ্ছে রিজিড। এখানেও বলা ছিল যে রিজিড বার, কারণ যদি রিজিড না হয়, যদি ফ্লেক্সিবল হয়, তার মানে আসলে আমরা প্রবলেমটাকে সমাধান করতেই পারবো না। যদি ফ্লেক্সিবল হয় তার মানে এইটা কিন্তু তখন আর স্ট্রেট লাইন থাকবে না, একটা ঢালাও সরল রেখা কিন্তু হবে না, তখন এই বারটাও কিন্তু আসলে বিকৃত হবে। সো স্টিলের বারও বিকৃত হচ্ছে এতটুকু, আবার মেন যে বার সেটাও বিকৃত হচ্ছে। এটা আসলে আমরা এইখানে আমরা বের করতে পারবো না, অর্থাৎ আমাদের এখনো পর্যন্ত যে নলেজ ডেভেলপ করেছে সেই নলেজ দিয়ে আমরা বের করতে পারবো না। সেই কারণে আমরা যে কোনো একটাকে আর কি রিজিড ধরে নিচ্ছি। যেমন এখানে এই হরিজন্টাল বারটাকে আসলে অ্যাজিউম করা হচ্ছে রিজিড হিসেবে। ঠিক আছে, অর্থাৎ এখানে 50 কিলোনিউটন লোড যখন অ্যাপ্লাই করছি আমরা, তখন এই দুইটার মানে বারের লেন্থ বৃদ্ধি অবশ্যই পাবে। স্টিল এবং ব্রোঞ্জ তো আর রিজিড না, স্টিল ব্রোঞ্জ কিন্তু কখনোই রিজিড না, রিজিডকে হরিজন্টাল বার, অর্থাৎ এইটা স্টিল এবং ব্রোঞ্জের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু এই বার কিন্তু আসলে বিকৃত হবে না, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে ইজ সাপোর্টেড বাই এ ব্রোঞ্জ রড 2 মিটার লং, অর্থাৎ ব্রোঞ্জ রডের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2 মিটার, অ্যান্ড এই স্টিল রড 1 মিটার লং, স্টিল রডের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। ইনফরমেশন গুলো এখানেও থাকতে পারে, আবার দেখা যাচ্ছে টেবিল হিসেবেও থাকতে পারে, আবার এখানে দেখা যাচ্ছে কথাই বলে দেওয়া থাকতে পারে যে স্টিলের স্যার নেটওয়ার্ক একটু বেশি সমস্যা করতেছে।
অর্থাৎ স্টিলের প্রপার্টিস কি এবং ব্রোঞ্জের প্রপার্টিস কি, এটা এখানেও ফিগারও বলা থাকতে পারে, টেবিলও বলা থাকতে পারে, আবার এখানে অঙ্কের মধ্যে কথায়ও বলা থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে যে ইউজিং ফলোইং ডেটা ডিটারমিন দ্য স্ট্রেস ইন ইচ রড। এখানে মেন কোশ্চেনটা হচ্ছে যে স্টিল এবং ব্রোঞ্জ রডের মধ্যে স্ট্রেস বের করতে হবে, ব্যাস এতটুকুই। অ্যাক্সিয়াল স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস বের করতে হবে, কারণ আমরা ফিগার থেকে বুঝতে পারছি যে স্টিল এবং ব্রোঞ্জ রড অবশ্যই টেনশনে থাকবে। সো আমরা তাহলে ইনফরমেশন গুলো একটু দেখে নেই। এখানে স্টিলের দেখেন এরিয়া দেওয়া আছে মিলিমিটার স্কোয়ারে, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে হচ্ছে গিগা প্যাসকেলে, আর প্রপোর্শনাল লিমিট দেওয়া আছে কিসে, মেগা প্যাসকেলে। এবং ব্রোঞ্জের ক্ষেত্রেও এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে স্টিল এবং ব্রোঞ্জ বারের স্ট্রেস। ঠিক আছে, এখন দেখেন কোনো একটা প্রবলেম সমাধান করার নিয়ম হচ্ছে যে আপনি আগে আপনাকে বুঝতে হবে যে এখানে কি চাওয়া হচ্ছে কোশ্চেনে। এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে স্টিল এবং ব্রোঞ্জের স্ট্রেস, তাই না? তাহলে আমরা একটু চিন্তা করি যে স্ট্রেস যেহেতু বের করতে বলা হচ্ছে, তার মানে আসলে আমাদেরকে সবার আগে কি বের করতে হবে? স্ট্রেস ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এ, ফর রিয়াকশন ফোর্স বা ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এরিয়া তো দেওয়াই আছে কোশ্চেনে, স্টিল এবং ব্রোঞ্জের এরিয়া দেওয়াই আছে, তাই না? তাহলে স্ট্রেস বের করতে গেলে মেনলি কি বের করতে হবে? আমাদের ফোর্স বের করতে হবে, তাই না? স্টিলের ফোর্স এবং ব্রোঞ্জের ফোর্স বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা আগের অঙ্কে পিএসটি বলেছিলাম স্টিলের ফোর্সকে, তাহলে এখন আমরা কি বলবো? স্টিলের ফোর্সকে বলবো পিএসটি এবং ব্রোঞ্জের ফোর্সকে আমরা কি বলবো? পিবিআর। এবং সেই দুইটা ফোর্স বের করে তাদের এরিয়া দিয়ে ভাগ দিলেই আমরা স্ট্রেস পেয়ে যাব। এই যে এরিয়া দেওয়া আছে। তাহলে আমরা ঠিক আগের মতো নিয়মে আগাবো, অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, এরপরে আমরা ইকুইলিব্রিয়ামের শর্ত অ্যাপ্লাই করব, ঠিক আছে, এবং তারপর কি করব? আমরা হচ্ছে লিমিটেশনস নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম এফবিডি। দেখেন এখানে এই যে এই বারটাকে সাপোর্ট দিয়ে রাখছে স্টিল এবং ব্রোঞ্জ। যেহেতু সাপোর্ট দিয়ে রাখছে তার মানে একটা সাপোর্টিভ ফোর্স অবশ্যই আছে, পিএসটি পিবিআর, এবং 50 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করা হয়েছে বাইরে থেকে। ডিস্টেন্স গুলো দেখাইছি এবং এখানে পিন সাপোর্টে দুইটা রিয়াকশন আমি দেখিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা ধরে নিচ্ছি যে এই বার ইকুইলিব্রিয়ামে আছে। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর আমরা সবসময় ধরে নিব যে কোনো একটা স্ট্রাকচার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে আছে। আর ইকুইলিব্রিয়ামে থাকা মানেই দেখেন এটা যেহেতু একটা নন প্যারালাল ফোর্স সিস্টেম, তাই তার ইকুইলিব্রিয়ামের শর্ত হিসেবে আমরা লিখতে পারি, একটা শর্ত হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। যে কোনো বিন্দুর সাপেক্ষে সকল ফোর্সের মোমেন্টের যোগফল বা সামেশন 0 হবে। ক্লকওয়াইজকে আমরা ধরলাম পজিটিভ। এখানে মোমেন্ট নিয়ে সম্পর্কে আমি আর কিছুই বলবো না, এগুলো আমরা মেকানিক্সে শিখে এসেছি যে কিভাবে ফোর্সের মোমেন্ট নিতে হয়। এটা হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স, সব ক্ষেত্রেই তাই। শুধুমাত্র এখানে যেহেতু 50 কিলো নিউটন আছে, তাহলে 50 কিলো নিউটনকে আমরা 10⁻³ বা 1000 দিয়ে গুণ করে আমরা নিউটন বানিয়ে নিয়েছি, ব্যাস এতটুকুই। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম এবং এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কি করব? মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করব। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আসলে সরাসরি কোনো লিমিটেশনস দেওয়া নাই যে এইটা এত থেকে বেশি হওয়া যাবে না, বা স্ট্রেস এতর মধ্যে হতে হবে, বা মুভমেন্ট এতটুকু হতে হবে। সরাসরি কোনো সীমাবদ্ধতা বা লিমিটেশনস দেওয়া নাই। সো আমরা আমাদেরকে মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। এই ধরনের প্রবলেমে ডায়াগ্রাম ড্র করতে হয় সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, কারণ সিমিলার ট্রায়াঙ্গেল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আমরা আরেকটা অতিরিক্ত ইকুয়েশন পাবো। দেখেন এখানে একটা ইকুয়েশনের মধ্যে আননোন কতগুলো আছে? অজানা জিনিস কয়টা আছে? দুইটা আছে, ব্রোঞ্জের ফোর্স এবং স্টিলের ফোর্স, তাই না? এবং একটা ইকুয়েশন থেকে আপনি কি দুইটা আননোন বের করতে পারবেন কখনো? এটা কখনোই বের করা সম্ভব না। যেহেতু বের করা সম্ভব না, তাই সেজন্য এই এই ইকুয়েশনকে এই প্রবলেমকে আসলে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, দ্যাটস ইট। ঠিক আছে, কারণ একটা ইকুয়েশন থেকে দুইটা আননোন বের করা সম্ভব না, একটা অতিরিক্ত সমীকরণ লাগবে
এর জন্য আর কি এই মেম্বারকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার। এখন সেই অতিরিক্ত ইকুয়েশনটা আমরা মুভমেন্ট ডায়াগ্রাম থেকে আনবো, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমি আবারও বলছি কোনো লিমিটেশনস দেওয়া নেই যে আমরা লিমিটেশন ব্যবহার করে অ্যান্সার বের করে ফেলবো, তা কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে? এখানে আমাদেরকে এই আননোন দুটো বের করার জন্য অতিরিক্ত সমীকরণ লাগবে এবং তার জন্য আমরা ড্র করলাম মুভমেন্ট ডায়াগ্রাম বা ডিফরমেশন ডায়াগ্রাম। ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেলস এখানে বলার কিছুই নাই, একটা ছোট ত্রিভুজ আর একটা হচ্ছে এই যে বড় ত্রিভুজ নিয়ে আমরা কাজ করে এটা পাইলাম। এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু পিএল বাই এই, আমরা একটু আগে দেখে আসলাম, আমি লেকচারে আজকেও দেখালাম যে অ্যাক্সিয়াল ইলংগেশন ডেল্টা ইজ ইকুয়াল টু পিএল বাই এই। এটা হুকের ফর্মুলার মাধ্যমে দেখানো যায়, অথবা সিগমা এল বাই ই। ওকে, তাহলে আমরা ডেল্টা ইকুয়াল টু পিএল বাই এই এটা আমরা বসাই দিলাম কোথায়, এখানে, এই যে এখানে। এই যে 1/6 কে আলাদা রাখলাম, এইটাকে বসাই দিলাম, আবার 1/1.6 কে আলাদা রেখে আবার এইটা আর কি বসাই দিলাম। তো বিআর মানে ব্রোঞ্জ। আলাদা আলাদা ভাবে বিআর না লিখে আমরা একবারে কমন মানে হিসেবে বিআর লিখে দিলাম, ব্রোঞ্জ। ওকে, তাহলে স্টিলের ফোর্স পিএসটি ইনটু স্টিলের লেন্থ এল। স্টিলের লেন্থ অঙ্কের মধ্যে দেওয়াই আছে কত, দেওয়া আছে 1 মিটার। সো আমরা 1 বসাই দিলাম, স্টিলের লেন্থ এল হচ্ছে 1 ডিভাইডেড বাই এ। এ হচ্ছে, এ মানে কি, ক্রস সেকশনাল এরিয়া। স্টিলের এরিয়া দেওয়া আছে দেখেন এখানে 600 মিলিমিটার স্কোয়ার। সো আমরা এখানে 600 বসাই দিলাম, ঠিক আছে? অ্যাজ এ 0.6 তো এখানে নিচে গুণ অবস্থায় আছেই। আর বাকি থাকলো কি ই। ই মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা ইয়ংস মডুলাস, এটাও অঙ্কে দেওয়া আছে। সবকিছু আসলে দেওয়া আছে, আমাদেরকে শুধু দেখে দেখে বসাতে হবে। এটা ই এর মান দেওয়া আছে কত, 200 গিগা প্যাসকেল, ঠিক আছে? 200 আমরা এখানে বসাই দিলাম। কোথায় বসালাম, এই যে এখানে বসালাম 200। একইভাবে এই পাশেও দেখেন ব্রোঞ্জের লেন্থ দেওয়া আছে 2 মিটার, এই যে অঙ্কে দেওয়া আছে যে ব্রোঞ্জ রড 2 মিটার লং, মানে 2 মিটার দৈর্ঘ্যের, 2 মিটার দীর্ঘ ব্রোঞ্জের রড, মানে এর লেন্থ 2 মিটার। তাহলে 2 এল সমান 2, আর এ হচ্ছে দেওয়া আছে আগের মতোই 300, এরিয়া 300 মিলিমিটার স্কোয়ার, আর ই হচ্ছে 83 গিগা প্যাসকেল। এখন আপনারা বলতে পারেন যে এখানে উপরে এক ধরনের ইউনিট, নিচে আর এক ধরনের ইউনিট, তাহলে এটা কিভাবে কাটাকাটি হবে, তাই না? দেখেন এটা উপরে কিন্তু মিটার, আবার এইটা হচ্ছে মিলিমিটার স্কোয়ার, দুইটা দুই রকম। আবার এইটা হচ্ছে আবার কি গিগা প্যাসকেল, তিনটা তিন রকম ইউনিট। তাহলে আমরা কেন এখানে আমরা ইউনিট কনভার্সন করলাম না, আমরা ইউনিটকে কেন চেঞ্জ করলাম না? এর কারণটা হচ্ছে দেখেন খুবই স্বাভাবিক যে এইদিকে এটা কিন্তু কাটাকাটি হচ্ছে। অর্থাৎ যদি আমরা এখানে 1000 দিয়ে গুণ করতাম মিটার থেকে মিলিমিটার আনার জন্য, তাহলে যদি এখানে গুণ করতাম 1000 দিয়ে, তাহলে আমরা কি করতাম, এই 2কেও 1000 দিয়ে গুণ করতাম, তাহলে 1000 এমনিতেই কাটাকাটি হয়ে যায়। আবার একইভাবে দেখেন এই 200, যদি এই 200 গিগা প্যাসকেলকে আমরা মেগা প্যাসকেলে আনতে চাইতাম, তাহলে নিচে কি করা লাগতো, 1000 দিয়ে গুণ করা লাগতো। আবার এইদিকেও সেম, এটাকে 1000 দিয়ে গুণ করা লাগতো। সো ওই 1000 এমনিতেই কাটাকাটি হয়ে যায়। যেহেতু এমনিতেই কাটাকাটি হয় দুই পাশে, তাই আমরা এখানে আর ইউনিট চেঞ্জ করি নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটরের মাধ্যমে পাইলাম পিএসটি ইকুয়াল টু এত। কিভাবে পাবেন, এটা খুব সহজ। এই যে 2 ডিভাইডেড বাই এত ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 83, তারপরে এইদিকে যা আছে সবকিছুকে এইদিকে নিয়ে চলে আসবেন, অর্থাৎ ইনটু 0.6। এই তিনটা জিনিস এইদিকে আসলে কি হবে, গুণ হবে। তাহলে গুণ ভাগ করলে আমরা পাবো 3.61। তাহলে এইটাকে আমরা একটা সমীকরণ হিসেবে রাখলাম, ঠিক আছে? তাহলে দেখেন আমরা ইকুইলিব্রিয়ামের শর্ত থেকে একটা ইকুয়েশন পেয়েছিলাম, ইকুয়েশন নাম্বার 1, এবং মুভমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন নাম্বার 2। দুইটা ইকুয়েশনের মধ্যে আননোন কিন্তু দুইটা, একটা হচ্ছে স্টিলের ফোর্স পিএসটি, আর একটা হচ্ছে কি ব্রোঞ্জের ফোর্স পিবিআর। এই যে পিএসটি পিবিআর, এইখানেও সেম পিএসটি পিবিআর। সো দুইটা ইকুয়েশন, দুইটা অজানা জিনিস আমরা এখন খুব সহজেই বের করতে পারবো। কিভাবে বের করব, এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে এই যে পিএসটি এর এই মানটা আপনারা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দেন। 1 নাম্বার ইকুয়েশনে যেখানে পিএসটি আছে ওইখানে আপনারা বসাই দেন এইটা 3.61 পিবিআর।
এখানে আমরা এই যে এইটার জায়গায় বসাবো 3.61 পিবিআর। তাহলে আমরা সেখান থেকে পিবিআর এর মান বের করে ফেলতে পারবো এবং তারপর পিবিআর এর মান এখানে বসালেই আমরা পেয়ে যাব পিএসটি এর মান। এটা খুবই ইজি। ওকে, তাহলে এটা অবশ্যই আজকে সবাই নিজেরা এটা মান দুটো মিলাবেন। এই দুটার মান আসবে অনেকটা এরকম। ব্রোঞ্জের ফোর্স আসবে এত, মানে এত নিউটন, তাকে 1000 দিয়ে ভাগ করলে এত কিলো নিউটন। আর স্টিলের ফোর্স আসবে হচ্ছে 115 কিলো নিউটন। এটা সবাই আজকে মিলাবেন। ওকে, তাহলে আর তো কোনো সমস্যা নেই। তাহলে আমি যেটা বলছিলাম যে ফোর্সের মানটাই শুধু বের করতে হবে। এখন এই যে ব্রোঞ্জের ফোর্সকে যদি আমরা ব্রোঞ্জের এরিয়া দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কি ব্রোঞ্জের স্ট্রেস। আবার একইভাবে যদি স্টিলের ফোর্সকে আমরা স্টিলের এরিয়া দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব কি স্টিলের স্ট্রেস। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন সবাই যে ব্রোঞ্জের যে স্ট্রেস, সাপোজ পিবিআর আমরা ইকুয়েশন থেকে বের করলাম, পিবিআর হচ্ছে এত নিউটন, রাইট? আর নিচে আছে কত, ব্রোঞ্জের এরিয়া 300 মিলিমিটার স্কোয়ার। তার মানে উপরে আছে নিউটন আর নিচে আছে কত, মিলিমিটার স্কোয়ার। তাহলে একক কত হবে, স্ট্রেসের একক কত হবে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন পার মিলিমিটার স্কোয়ারকেই আমরা বলতে পারি মেগা প্যাসকেল, একই কথা। ঠিক আছে, সো এখানেও তাই, নিউটন আর নিচে মিলিমিটার স্কোয়ার, আর নিউটনকে মিলিমিটার স্কোয়ার দিয়ে ভাগ দিলে আমরা পাই মেগা প্যাসকেল। মেগা প্যাসকেল মানে অ্যাকচুয়ালি মেগা নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু মেগা নিউটন পার মিটার স্কোয়ারও যা, আবার নিউটন পার মিলিমিটার স্কোয়ারও তাই। কাটাকাটি করে দেখানো যায়, মানে ইউনিট কাটাকাটি করে দেখানো যায় আর কি। ওকে, সো এইভাবে আর কি আমরা কোনো একটা মেম্বারের আমরা আর কি ইলংগেশন বের করার মাধ্যমে তার অ্যাক্সিয়াল ফোর্স, অ্যাক্সিয়াল স্ট্রেস এগুলা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে কারো সমস্যা আছে? সো আমি একটু রিপিট করছি। এখানে কোশ্চেনে বলা ছিল, একটা ফিগার দেয়া ছিল, মেনলি ডিস্টেন্স গুলো দেয়া ছিল এবং বলা ছিল যে আহ, এখানে আমাদেরকে বের করতে হবে হচ্ছে প্রত্যেকটা রডের স্ট্রেস। ইচ মানে প্রত্যেকটা রড মানে কি, স্টিল রড এবং ব্রোঞ্জ রডের স্ট্রেস বের করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, ইকুইলিব্রিয়ামের শর্ত অ্যাপ্লাই করলাম। দেখেন এখানে এসে কিন্তু আমাদের থেমে যাওয়া লাগতো, কারণ এখানে কিন্তু কোনো লিমিটেশনের কথা বলা নাই। তাহলে আমরা কিভাবে প্রসিড করব সামনে, একটা ইকুয়েশন দুইটা আননোন তো বের করা সম্ভব না। সেই কারণে এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বা অনির্ণেয়। এর জন্য আরেকটা অতিরিক্ত সমীকরণ লাগবে। সো অতিরিক্ত সমীকরণ আমরা কোত্থেকে পাবো, আমরা পাবো হচ্ছে মুভমেন্ট ডায়াগ্রাম থেকে। সো মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম এবং সেখানে ঠিক আগের অঙ্কের মতো সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট ব্যবহার করে আমরা বের করে আনলাম হচ্ছে, আমরা আরেকটা ইকুয়েশন বের করে আনলাম। সো এখন ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 দুইটা ইকুয়েশন, দুইটা আননোন। সো আমরা এখন ইজিলি একটা থেকে আরেকটা সমীকরণে মান বসাই দিলেই আমরা আর কি দুইটা অজানা জিনিসের মান পেয়ে যাব, ব্রোঞ্জের ফোর্স, স্টিলের ফোর্স। এবং ব্রোঞ্জের ফোর্সকে ব্রোঞ্জের এরিয়া দ্বারা ভাগ করলে পাবো ব্রোঞ্জের স্ট্রেস, এরিয়া কিন্তু অঙ্কে দেওয়াই আছে। আর স্টিলের ফোর্সকে স্টিলের এরিয়া দ্বারা ভাগ করলে পাবো স্টিলের স্ট্রেস, এবং এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং যদি সাপোজ এখানে কোশ্চেনে বলা হয় যে এই ব্রোঞ্জ এবং স্টিল এই দুইটা রডের মধ্যে কি ধরনের স্ট্রেস তৈরি হয়েছে, হুইচ টাইপ অফ স্ট্রেস ইজ ডেভেলপড বা হ্যাভ বিন ডেভেলপড ইন দ্য টু রডস, যে কি ধরনের স্ট্রেস তৈরি হয়েছে, তখন আপনারা কি বলবেন, টেনসাইল স্ট্রেস। এটা অবশ্যই টেনসাইল স্ট্রেস। এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল স্ট্রেস, বাট আর একটু অ্যাক্সিয়াল স্ট্রেস তো একটু জেনারেল কথা হয়ে গেল। অ্যাক্সিয়াল স্ট্রেস তো দুই রকম হতে পারে, টেনসাইল হতে পারে আবার কম্প্রেসিভ হতে পারে। সো যদি আমি কোশ্চেনে বলি যে হুইচ টাইপ অফ স্ট্রেস, তার মানে আপনারা কি বলবেন, এই ব্রোঞ্জ এবং স্টিল এই রডের মধ্যে অবশ্যই টেনসাইল স্ট্রেস তৈরি হয়েছে, টেনসাইল স্ট্রেস। কারণ এই দুটোর উপর আসলে টান কাজ করছে। যদি এখানে সংকোচন কাজ করতো তাহলে আমরা কি বলতাম, কম্প্রেসিভ স্ট্রেস। সো দেখেন এখানে কিন্তু ফিগার কিন্তু কখনো আসলে অঙ্কের সঙ্গে মিলবে না। আমি লেকচারে আসলে যে ফিগার করাবো হয়তো বা ফিগারে একটু একটু পরিবর্তন থাকতে পারে, বাট মেন কনসেপ্ট আসলে একই থাকবে। আপনাদের কাজ করার মানে অঙ্ক সমাধান করার স্টাইল হবে একই। ফ্রি বডি ডায়াগ্রাম, সাম্যাবস্থার শর্ত, এরপরে
আর কি মুভমেন্ট ডায়াগ্রাম, সেখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে সমীকরণ বের করতে হবে। অথবা যদি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট মেম্বার হয় সেক্ষেত্রে এই যে এখানে আমরা কি করব, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে হচ্ছে সাম্যাবস্থা শর্ত প্রয়োগ করব এবং যে কয়টা লিমিটেশন দেয়া থাকবে সেই কয়টা লিমিটেশনের উপরে কাজ করলে আমরা অ্যান্সারটা এমনিতেই পেয়ে যাব। ঠিক আছে, ওকে। সো এইভাবে আর কি আমরা প্রবলেমগুলোকে সমাধান করতে পারি।